বুদ্ধিবৃত্তি, সুষ্ঠু বুদ্ধিবৃত্তির চর্চা সবসময় ক্ষমতার জন্য একটা হুমকি। আমরা দেখেছি যে ইউরোপে যখন ফ্যাসিজমের উত্থান ঘটে, বিশেষ করে জার্মানিতে, তখন কিন্তু ফ্যাসিজমকে যেটাকে ধ্বংস করছে, সবচেয়ে বেশি এফেক্ট করছে, সেটা ছিল একটি বুদ্ধিবৃত্তিক স্কুল, ফ্রাঙ্কফুর্ট স্কুল বলে আমরা চিনি, আমরা যারা সামাজিক বিজ্ঞান ছাত্র আমরা জানি সেই জিনিসটা। কাজেই দ্বিতীয় এই আমাদের যে বিংশ শতাব্দী কিন্তু একটি চাক্ষুষ ইতিহাস এটি প্রমাণ বহন করে যে বুদ্ধিবৃত্তিক চর্চা কিভাবে যে কোনো ধরনের, সেটি স্বৈরাচার হোক, ফ্যাসিবাদ হোক, তার জন্য কত বড় হুমকি হয়ে দাঁড়াইতে পারে। তো আমাদের পাকিস্তানি যেই স্বৈরাচার ছিল, আইয়ুব ইয়াহিয়ার যে স্বৈরাচার, তারাও ঠিক একইভাবে ভয় পেয়েছিল। তৎকালীন আমাদের দেশের এই দেশপ্রেমী যারা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে তারা এক পর্যায়ে 14 ডিসেম্বর হত্যা করে, বিজয়ের মাত্র 2 দিন আগে। তারা চেয়েছিল শেষ সময় এসে তাদের কণ্ঠকে রোধ করে, তাদেরকে হত্যা করে হয়তো কোনোভাবে এই বিজয়টাকে থামানো সম্ভব হবে, কিন্তু তারা সক্ষম হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে ইতিহাস, ওই যে আমরা বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তো দেখা যাচ্ছে যে খুবই মর্মান্তিকভাবে, দুঃখজনকভাবে যে ইতিহাসের ওই আমরা একটি পুনরাবৃত্তি দেখলাম এমন একটি দলের মাধ্যমে, যে দলটা আসলে তাদের ওই মানে যারা নিজেদেরকে কথিত স্বাধীনতার সপক্ষে শক্তি হিসাবে দাবি করে, তারাই কিন্তু এই দেশের সকল মানুষের কথা বলার স্বাধীনতা, জবানের স্বাধীনতাকে কিন্তু কেড়ে নিয়েছিল। এবং তারাও আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের জেলে মুশতাককে হত্যা করা সহ কত বুদ্ধিজীবীকে আজকে আপনি দেখেন যে ইসলামপন্থী, জামাতপন্থী, বিএনপিপন্থী থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবীকে তারা কিন্তু গুম, খুন, হত্যা করেছে এবং তাদেরকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তারা টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। সকল প্রকার মানে স্বাধীন মতামতের সকল চর্চাকে তারা বন্ধ করে রেখেছে, কণ্ঠরোধ করেছে। তো এই আসলে এই জায়গা থেকে আমাদের যেটা মনে হয় যে 24-এর যেই দ্বিতীয় স্বাধীনতা আমাদের জন্য আরেকটি মাইলফলক হয়ে আসলো। আমরা এখন কথা বলতে পারছি। ইভেন গণহত্যাকারী দল আওয়ামী লীগের লোকজনও কিন্তু এখন পর্যন্ত তারা সাফাই গাওয়ার চেষ্টা করতেছে, যদিও সেটা অন্যায্য, কিন্তু দেশে যে ফ্রিডম অফ স্পিচ আছে তার একটি মানে প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা দীর্ঘস্থায়ী দেখতে চাই। আমরা চাই না যে আবার কোনো আওয়ামী লীগ তৈরি হোক, যারা এসে এই যে 71-এর পরে 24-এর পরে 24-এর 53 বছর পরে গিয়ে আরেকটা নতুন কোনো আমাদের গণঅভ্যুত্থান করার প্রয়োজনীয়তা হয়ে না দাঁড়াক। এই দেশের মানুষ স্বাধীন মতামত, স্বাধীন মত প্রকাশের যেই তাদের যে চর্চার যে সুযোগটা, সেটাকে উপভোগ করুক এবং এই স্বাধীনতা এবং বিপ্লব চিরস্থায়ী হোক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এখানে এই ষড়যন্ত্রটি তো কাজ করছে, কারণ আমাদেরকে বুঝতে হবে যে গত 15-16 বছর ধরে যে ফ্যাসিবাদ এই দেশে চেপে বসেছিল, তারা অন্যতম একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করেছিল বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধকে তারা জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করে তাদের নিজস্ব ন্যারেটিভে সেটা চাপিয়ে দিয়েছিল আমাদের দেশের মানুষের ওপর। এবং তারা যে ন্যারেটিভটা প্রচার করার চেষ্টা করছে যে বর্তমান প্রজন্ম 71-কে ধারণ করে কি করে না, বর্তমান প্রজন্ম যে 71-কে ধারণ করে তার সবচেয়ে বড় প্রমাণ এই যে 24-এ স্বৈরাচারের বিরুদ্ধে এবং যে হানাদারি হামলা আমাদের উপর হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা সশস্ত্র বাহিনীগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, ঠিক যেভাবে মুক্তিযোদ্ধারা 71 সালে রুখে দাঁড়িয়েছিলেন। এবং একইভাবে 71 সালে আমরা যে বর্বরতা, নির্মমতা দেখতে পেয়েছি, তার খুবই অদ্ভুত রকমের মিল কিন্তু আছে আওয়ামী লীগ 24-এ যে বর্বরতা আমাদের উপর চালিয়েছে। এই রায়ের বাজারেই কিন্তু আওয়ামী লীগ 24-এ খুন করে মাটি চাপা দিয়েছে অনেক মানুষকে, তাদের গণকবর এখানে আছে 127টার মতো গণকবর। আমরা আশা করছি যে প্রত্যেকটি গণকবরে, আমরা মনে করছি, ধারণা করছি যে প্রত্যেকটি গণকবরে 3 থেকে 4টি লাশ এখন হয়তো বা পাওয়া যাবে, বেওয়ারিশ লাশ, যাদের আত্মীয় স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের খুঁজে ফিরছেন। এই নির্মমতার সাথে 71 সালের 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করে এখানে ফেলে রাখা, এই বদ্ধভূমিতে তাদেরকে পুঁতে রাখার সাথে যে মিলটি আমরা দেখতে পাই, এটাই আসলে বোঝায় যে 71-এর স্পিরিট মূলত কারা ধারণ করে। 71-এর স্পিরিট মূলত ধারণ করে 24-এ স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা নতুন প্রজন্ম, এবং 71-এ যে হানাদার বাহিনী ছিল তাদের যে বর্বরতা, নির্মমতা, সেটার ধারাবাহিকতা কিন্তু বহন করে আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা।